আমাগরি গ্রামের ভয়ঙ্কর এক জঙ্গল, যে জঙ্গলে ২৪ বছর ধরে কেউ যায়নি। কিন্তু কি রহস্য লুকিয়ে আছে সেই জঙ্গলে, আর কেনই বা সেই জঙ্গলে কেউ যায় না? এর পেছনে কি ভয়ঙ্কর কোনো আত্মার হাত রয়েছে, নাকি কোনো মানুষের কারসাজি? সেই রহস্যই খুঁজে বের করার চেষ্টা করে শহর থেকে আসা একটি ছেলে। শেষ পর্যন্ত কি বের হয়েছিল সেই জঙ্গলের ভেতর থেকে, আর এই রহস্যের উন্মোচনই বা কিভাবে হয়েছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ভিকাটাকাভি এর সিজন 1 পুরোটা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঘটনা শুরু হয় ১৯৭০ সালে। জঙ্গলে ঘেরা আমলাগিরি গ্রামকে দেখানো হয়, যেখানে রাতের বেলায় একটা লোক তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে একটা বাজার দেখতে পায়। লোকটা তার স্ত্রীকে বলে, তুমি যাও, আমি আসছি। তার স্ত্রী বলে, তুমি এত রাতে কোথায় যাবে? ছোট্ট মেয়েটা কবে থেকে তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর বায়না করে, কিন্তু তুমি তো সারা রাত বাড়িতেই ফেরো না। লোকটা তার মেয়েকে বলে, মা, আজকে আমি চাই, তোমার জন্য আমি চকলেট নিয়ে আসব। এটা বলে সে তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসে। রাঙ্গানা এরপরেই বাজারে চলে আসে, আর ভিরান্না নামের একটা লোকের দোকানে চলে আসে। এই ভিরান্না এখানে জুয়া খেলার প্রচারণা চালাতো। রাঙ্গানা সেখানে চলে আসে আর জুয়া খেলতে শুরু করে, আর প্রথমেই সে হেরে যায়। আর এতে রাঙ্গানা অনেক হতাশ হয়ে যায়। তখনই ভিরান্না তাকে বলে, তুমি প্রতিদিনই হেরে যাচ্ছ, আমি তোমাকে অফার দিচ্ছি, এটা জিততে পারলে তুমি তোমার সব ক্ষতি পুষিয়ে নেবে। তুমি কি খেলবে? রাঙ্গানা বলে, কি, অবশ্যই খেলবো। তখন ভিরান্না বলে, তোমার কাছে যে বাকি কয়েনটা আছে সেটা আমাকে দিয়ে দেবে, তার পরিবর্তে তুমি এই শার্টটা নিয়ে যাবে। কিন্তু শর্ত আছে, যদি তুমি হেরে যাও তবেই আমি তোমার কয়েনটা নেব, আর তুমি যদি জিতে যাও তাহলে আমার সেই শার্টটা তুমি নিয়ে যাবে। আর এর জন্য তোমাকে একটা গেম খেলতে হবে। রামান্না অনেক আগ্রহী হয় আর বলে, কি করতে হবে বলো। তখন ভিরান্না বলে, এই মধ্যরাতে যে এই হারিকেনটা দেবাথালা গুত্তা মন্দিরে জ্বালিয়ে আসতে হবে। আর এটা শুনে সেখানকার বসে থাকা একটি পাগল লোক ভয়ে ভয়ে তাকায়। অন্যদিকে পাশে থাকা আরও একজন লোকও তাদের সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রাঙ্গানা বা ভিরান্না তাদের কথা শোনে না। রাঙ্গানা বলে, না, আমি এত রাতে সেখানে যেতে পারবো না, সেখানে ২৪ বছর ধরে কেউ যায়নি, আমি কেন যাব? তখনই ভিরান্না বলে, তোমার ওই একটা সাধারণ কয়েনের বিনিময়ে তুমি আমার একটা সার নিয়ে যাবে, তার বিনিময়ে তোমাকে তো এতটুকু করতেই হবে। রাঙ্গানা বলে, ঠিক আছে, তাহলে সাথে আমি আমার ২ বন্ধুকেও নিয়ে যাব। ভিরান্না বলে, তুমি যাকে খুশি নিয়ে যেতে পারো। তারা ৩টে হারিকেন নিয়ে সেই জঙ্গলের দিকে যেতে শুরু করে। তারা জঙ্গলের ভেতরে কিছুটা দূর আসতেই একটা সতর্কীকরণী পোস্টার দেখতে পায়। সেটা দেখার পরেই রামান্নার এক বন্ধু বলে, আমার ভয় করছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু রামান্না বলে, না, সামনে চলো। তারা সেই সতর্কবাণী পোস্টারটা পেরিয়ে ভেতরে যেতে শুরু করে। আরও কিছু দূর আসতেই তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, আর এই জন্যই সেখানে বসেই তারা রেস্ট নিতে থাকে আর সিগারেট খেতে থাকে। তখনই তারা টের পায় তাদের পেছনে কেউ আসছে। তারা পেছনে ফিরে তাকায়, আর তারা সবাই অবাক হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে হারিকেনগুলো পড়েছিল, আর সেই লোকগুলো সেখানে পড়ে কাঁপছিল। এরপরেই সে আমালেগ্রি গ্রামের মহারাজাকে দেখানো হয়। সে নদীর পাড়ে বসেই একটি পূজা করছিল। অন্যদিকে পাশের একজন লোক বলছিল, ২৫ বছর হয়ে গেছে, সে এখনও সেই কথা ভুলতে পারেনি, আর আমাদের গ্রামে আসাও বন্ধ করে দিয়েছে। গডই ভালো জানে সে কবে এই সব কিছু থেকে বের হতে পারবে। আসলে ২৫ বছর আগে এই মহারাজার ছেলে মহাদেব মারা গিয়েছিল। একটা মহোৎসবের সময় সেই মন্দিরে একটা ঝামেলা হয়, বড় একটা দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনায় মহারাজার ছেলে মহাদেব মারা গিয়েছিল। এরপর থেকে সেই মন্দিরে আর কোনো পুজো দেওয়া হয়নি, আর মহারাজাও তার গ্রাম ছেড়ে আলাদা একটা কেল্লাতে যেয়ে থাকতে শুরু করে। তাই গ্রামবাসীরা মনে করে সেই মন্দিরের দেবীর অভিশাপ এই গ্রামের ওপরে পড়েছে। তখনই সেই মহারাজার মেয়ের জামাই রঘুপতি সেখানে চলে আসে আর বলে, শ্রীরামের যে প্রজেক্ট আছে সেটাতে কিছুদিন পরেই পানি ছেড়ে দেবে, আর যদি সেটা করা হয় তাহলে এই গ্রামটা পুরোটাই পানিতে ভেসে যাবে, আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। মহারাজা বলে, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। তখনই সেখানে পুরোহিত চলে আসে আর মহারাজাকে বলে, আমরা এবার চিত্রাপুরমী ফেস্টিভ্যালটা সেই মন্দিরে করতে চাই। ২৫ বছর হতে চলল, সেই মন্দিরে কোনো উৎসব হয় না, এতে আমাদেরই অভিশাপ লাগছে। মহারাজা বলে, এই বছর না, এই বছর আমি অনেক ব্যস্ত থাকব, পরের বছর চেষ্টা করে দেখব। অর্থাৎ মহারাজা কথাটা এড়িয়ে যায়। আরও একজন লোক মহারাজাকে বলে, স্যার,
সংখ্যাটা এবার ৩২ হতে চলল। আর কতদিন এভাবে চলতে থাকবে? মহারাজা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর কেল্লায় ফেরার পরেই দেখা যায় আরও কয়েকজন মহিলা তার জন্যই অপেক্ষা করছিল। সেখানে রাঙ্গানার স্ত্রীও ছিল। সে তাকে বলে, আমার হাজব্যান্ডও গতকালকে ওই জঙ্গলে গিয়েছিল, এখনো ফিরে আসেনি। মহারাজা বলে, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। সেই মহারাজা কেল্লার ভেতরে যেয়ে একটি জানালার সামনে যেয়ে দাঁড়ায়। আর তখনই সে কারো কথারাও শুনতে পায়। শুনতে শুনতে একটা সময় সে জানালাটা বন্ধ করে দেয়। অন্যদিকে মহারাজা যেখানে তার ছেলের পিণ্ডদান করেছিল সেখানে রঘুপতি বাকি লোকদের বলে, টেনশন করবেন না, এবার পুজোটা হবে। আর আমরা দরকার পড়লে এবার পুলিশ এবং সরকারের সহায়তা নেব। মহারাজা একটু টেনশনে রয়েছে। ওনাকে এই বিষয়ে বিরক্ত না করলেও চলবে। এরপরেই সিন শিফট হয়ে যায় হায়দ্রাবাদে। রামাকৃষ্ণ এবং বেণুগোপালকে সাইকেল দিয়ে কোথাও যেতে দেখা যায়। এরা সম্পর্কে ছাত্র এবং শিক্ষক। রামাকৃষ্ণ নিজেকে ডিটেকটিভ দাবি করে। এই জন্য শহরের যত ধরনের ক্রাইম হয় পুলিশরা সেটা সলভ করতে না পারলেই রামাকৃষ্ণকে ডাকা হয়। আজকেও একটি মার্ডার হয়েছে, আর রামাকৃষ্ণকে পুলিশ সেখানেই যেতে বলেছে। রামাকৃষ্ণ তার স্যারকে নিয়ে সেখানেই চলে যায়। যাওয়ার পরে রামাকৃষ্ণকে পুলিশ অফিসার বলে, লোকটার পুরো পরিবার দুবাই থাকে, সে এখানেই কাজের লোকদের সাথে থাকত। আর এই লোকটা এখানকার নবাব আজম খানের অনেক ঘনিষ্ঠ আত্মীয়। এই জন্য উপর থেকে প্রেশার অনেক। যে করেই হোক তাড়াতাড়ি কেসটা সমাধান করো। রামাকৃষ্ণ যে ঘরে খুন হয়েছে সেই ঘরে আসে। পুরো ঘরটা ভালো করে দেখে। রক্ত আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তমাখা ছুরিটাও সেখানে পড়ে আছে। আর লোকটার ডেড বডিটাও খাটের একপাশে পড়েছিল। এরপরে রামকৃষ্ণ বলতে থাকে, লোকটা বিছানায় ঘুমাচ্ছিল। তার ঘরে কেউ চুরি করার উদ্দেশ্যে ঢোকে, কিন্তু কোনো একটা শব্দে হয়তো তার ঘুম ভেঙে যায়। আর চোরটাকে ধরার জন্য লোকটা উঠে দাঁড়ায়, কিন্তু চোরটাকে লোকটা চিনে ফেলেছিল। এরপরে চোরটাও যখন বুঝতে পেরে যায় যে বাড়ির মালিক তাকে চিনে ফেলেছে, তখনই সেই লোকটা তাকে সেখানে থাকা ফল কাটার ছুরি দিয়ে একের পর এক আঘাত করে মেরে ফেলতে থাকে। কিন্তু আমার কথা হচ্ছে, লোকটাকে আঘাত করা হয়েছিল যেখানে, এর কয়েক কদম পেছনে যে সে রক্তের ছাপটা সেই পোস্টারের মধ্যে কেন লাগালো? কারণ সেটা একটা মানচিত্র ছিল। এরপরে রামকৃষ্ণ সেই মানচিত্রটা খুব ভালো করে দেখে। এরপরে এসে পুলিশকে বলে, এই বাড়িতে যারা যারা কাজ করত তাদের সবাইকে ডাকুন। সবার নাম একে একে জিজ্ঞেস করে রামকৃষ্ণ। সবাই তাদের নাম বলে। নাম শোনার পরে রামকৃষ্ণ পুলিশ অফিসারকে বলে, খুনটা বাড়ির ভেতরের কেউ করেনি, বরং বাইরের কেউ করেছে। আপনি এদের চলে যেতে বলুন। পুলিশ অফিসারও বলে, তোমরা এখন চলে যাও, কিন্তু আমরা ডাকার সাথে সাথে তোমাদের আসতে হবে যে কোনো প্রয়োজনে। তারা সবাই যে যার মতো চলে যায়। এরপরে সেখানকার মধ্যে একজন কাজের লোককে দেখা যায় একটি গহনার দোকানে আসে। আর সেখানে আসার পরেই বলে, আমার টাকাটা কবে দেবেন? পুলিশ সন্দেহ করছে, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। লোকটা বলে, কালকে তো দেওয়ার কথা ছিল। যাই হোক, তুমি যেহেতু বলছো আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে। ঠিক তখনই সেখানে রামকৃষ্ণ এবং বাকি পুলিশরা চলে আসে। আসলে রামকৃষ্ণ আগেই বুঝতে পেরেছিল খুনটা কে করেছে। তাদের নাম শোনার পরেই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। রামকৃষ্ণ তখনই পুলিশ অফিসারকে যাওয়ার সময় বলে, স্যার আমার পেমেন্টটা? পুলিশ অফিসার বলে, কেল্লাতে আসো, পেয়ে যাবে। আসলে রামকৃষ্ণ এসব কেস সলভ করত টাকার জন্য, আর পুলিশরাও তাকে পেমেন্ট করেই কেসগুলো সলভ করে নিত। রামকৃষ্ণ এবং বেণুগোপাল আবারও কেল্লায় চলে আসে। বেণুগোপাল তাকে প্রশ্ন করে, তুমি নাম শুনে কি করে বুঝলে যে এই খুনি? আমাকে সবকিছু খুলে বলো। তখনই রামকৃষ্ণ বলতে থাকে, লোকটাকে যখন ছুরি দিয়ে আঘাত করা হয় সে 4 কদম পিছিয়ে সে ম্যাপটা পেতে এমন একটা জায়গায় হাত রাখে যেখানে আলাদা একটা জায়গার নাম ছিল। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আর এই জন্যই সেই জায়গাটাকে আমি ভালো করে দেখি এবং সেই জায়গার লোকগুলোর, বিখ্যাত লোকগুলোর নাম মনে করার চেষ্টা করি। আর এরপরেই বাড়ির কাজের লোকদের নাম যখন আমি জানতে পারলাম, তখনই আমি বুঝতে পেরে যাই যে এই লোকটাই খুন করেছে, কারণ তার নামটাও ওই জায়গারই একজন বিখ্যাত লোকের নামের সাথে মিলে যায়। মারা যাওয়ার সময় লোকটা এটাই বোঝানোর চেষ্টা করছিল। তখনই দেখা যায় সেই শহরের নবাব আজম খান সেখানে চলে আসে আর রামকৃষ্ণকে ধন্যবাদ জানায় এত দ্রুত এই কেসটা সমাধান করে দেওয়ার জন্য। পুলিশের কাছ থেকে পেমেন্ট পেয়েই রামকৃষ্ণ তার স্যারকে নিয়ে একটি শাড়ির দোকানে চলে আসে তার মায়ের জন্য একটি শাড়ি কেনার জন্য। আর সেখানে শাড়ি কেনার কথাবার্তা চলতে চলতেই রামকৃষ্ণ দেখতে পায় বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, একটু পরেই ঝড় বৃষ্টি হবে। আর হঠাৎ করেই সে শাড়িটা নিয়ে সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। বাধ্য হয়ে বেণুগোপাল সেই শাড়ির টাকাটা দিয়ে দেয়। এরপরেই বেণুগোপালকে পরদিন একটা চিঠি পড়তে দেখা যায়, যেখানে বলা হচ্ছিল গ্রামের অবস্থা ভালো নয়, সংখ্যাটা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে।
বেণুগোপালকেও চিন্তায় থাকতে দেখা যায়। তখনই সেখানে রামকৃষ্ণ চলে আসে। বেণুগোপাল তাকে ধমকায়, বলে, তুমি কালকে এমনটা কেন করলে? শাড়ি নিয়ে দৌড়ে কেন পালালে? লোকটা আমাকে চোর ভাবছিল। রামকৃষ্ণ বলে, আমি ভুলেই গিয়েছিলাম যে আমি শাড়ির টাকা দেইনি। আসলে বিদ্যুৎ চমকালে আমার তাড়াতাড়ি বাসায় ফিরতে হয়, কারণ আমার মা বৃষ্টি দেখলে অনেক ভয় পেয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। আর এইভাবে তার আগে একবার হার্ট অ্যাটাকও হয়েছে। এই জন্য ডক্টর বলেছে সবসময় বৃষ্টির সময় তার পাশে থাকার জন্য। এই জন্যই হুটহাট করে আমাকে চলে যেতে হয়েছে। তখনই বেণুগোপাল বলে, ও ঠিক আছে, বুঝতে পেরেছি। তখনই বেণুগোপাল রামকৃষ্ণকে বলে, তুমি আমাদের গ্রাম আমাগিরিতে চলে যাও। সেখানে একটা প্রবলেম হচ্ছে। তুমি তো ডিটেকটিভ, সব প্রবলেম এক চুটকিতে সলভ করতে পারো। তুমি যদি এই প্রবলেমটা সলভ করতে পারো, সেখানকার মহারাজা তোমাকে অনেক টাকা দেবে। রামকৃষ্ণ বলে, আমি কি পাগল নাকি? আমাগিরিতে আমার মাকে রেখে যাব? আমি আমার মার জন্যই সব টাকা জমাই, আর সেই মাকে যদি রেখে যেতে হয় তাহলে এই টাকা দিয়ে লাভ কি? আমি যাব না। এটা বলেই সে বেণুগোপালের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে আসে। এরপরে রামকৃষ্ণকে হসপিটালে দেখা যায়। ডক্টর রামকৃষ্ণের সাথে কথা বলে আর বলে, তোমাকে বলেছিলাম আরো সাবধান হওয়া উচিত ছিল তোমার। রামকৃষ্ণ বলে, দুঃখিত, আমি বাইরে ছিলাম। ডক্টর বলে, এইবার অ্যাটাকের কারণে তার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়েছে। এখন তার ইমিডিয়েটলি একটা সার্জারি করতে হবে, আর এটা খুব ব্যয়বহুল। টাকা জোগাড় করো, নয়তো তাকে বাঁচানো যাবে না। রামকৃষ্ণ একেবারেই ভেঙে পড়ে। এখন হুট করে এত টাকা সে কোথায় পাবে? সে যে কয়টা টাকা জমিয়েছে তাতে করে এত বড় সার্জারিটা করা যাবে না। তখনই তার মনে পড়ে বেণুগোপালের সেই অফারের কথা। বেণুগোপালও রামকৃষ্ণের মাকে হসপিটালেই দেখতে এসেছিল। তাই বেণুগোপালকে বলে, স্যার, আমি আপনাদের গ্রামে যাব, আর এই জন্য আমার মাকে আপনাকেই খেয়াল রাখতে হবে। বেণুগোপাল খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি টেনশন করো না, তোমার মাকে আমি আমার নিজের মায়ের মতো সেবা যত্ন করব। তুমি নিঃসন্দেহে চলে যাও। আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। এই চিঠিটা মহারাজাকে দিলেই সে তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে। এরপরে রামকৃষ্ণ বের হয়ে পড়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এরপরে রামকৃষ্ণ কিছুটা বাসে, কিছু পথ গরুর গাড়িতে, আর কিছুটা পথ হেঁটে যাচ্ছিল। তখনই দেখা যায় সেখান থেকে একটা গাড়ি যায়। রামকৃষ্ণ লিফটের জন্য হাত বাড়ায়। সেখান থেকে গাড়িটা থামানো হয় আর রামকৃষ্ণকে গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। দেখা যায় লক্ষ্মী নামের একটি মেয়ে পেছনের সিটে বসে বই পড়ছিল। রামকৃষ্ণ নিজে নিজেই কথা বলতে থাকে, বলে, আমি শহর থেকে এসেছি, হায়দ্রাবাদ, আর আমি এখানে আমাগিরি গ্রামে যাচ্ছি। আমি একজন ডিটেকটিভ। কিন্তু মেয়েটি কোনো কথাই বলে না। এমনকি রামকৃষ্ণ যখন লক্ষ্মীর নাম জিজ্ঞেস করে, মেয়েটি বলে, আপনি তো ডিটেকটিভ, তো নিজেই খুঁজে বের করুন। কিন্তু যখনই রামকৃষ্ণ গাড়ি থেকে নামে, বলে, লিফট দেওয়ার জন্য ধন্যবাদ মিস লক্ষ্মী। এটা শুনে লক্ষ্মী অবাক হয়ে যায় আর বলে, আপনি আমার নাম কিভাবে জানলেন? তখন বলে, টেনশন করবেন না, আমি আপনাকে আগে থেকে চিনি না। আমি যেহেতু একজন ডিটেকটিভ, আমার চোখ কান খোলা রাখতে হয়। গাড়িতে একটা দাওয়াতপত্র ছিল যেখানে আপনার নামটা লেখা ছিল। এছাড়া লক্ষ্মী যে সাইকোলজির স্টুডেন্ট সেটাও বুঝে ফেলে রামকৃষ্ণ। লক্ষ্মী বলে, এটা কি করে বুঝলেন? রামকৃষ্ণ বলে, আপনি যে বইটা পড়ছিলেন সেই বইটা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, কেন পড়ানো হয়, সেটা আমার ভালো করেই জানা। তখন লক্ষ্মী বুঝে যায় রামকৃষ্ণ খুবই ট্যালেন্টেড। তারপরও রামকৃষ্ণের সাথে তেমন কোনো কথা না বলে সে সেখান থেকে চলে যায়। আর রামকৃষ্ণ চলে আসে মহারাজার কেল্লাতে। দেখা যায় সেখানে আগে থেকেই রামগিনীর স্ত্রী এবং তার মেয়ে সেখানে এসেছিল মহারাজার কাছে কিছু বলতে। তখনই সেখানে রামকৃষ্ণ চলে আসে আর চিঠিটা মহারাজাকে দেয়, যেখানে বলা ছিল গ্রামের যে সমস্যা ছিল সেটা এই ছেলেটা সমাধান করে দিতে পারবে। কিন্তু মহারাজা চিঠি পড়ার পরে বলে, আমাদের গ্রামে কোনো সমস্যা নেই, তুমি চলে যেতে পারো। তখনই রামকৃষ্ণ বলে, আমি হায়দ্রাবাদের একজন ডিটেকটিভ, আমি এই ধরনের অনেক কেস সলভ করেছি, আর আমাকে বানুগোপাল স্যার পাঠিয়েছে। আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি, আপনি টেনশন করবেন না। কিন্তু রঘুপতি রেগে যায় আর বলে, মহারাজ যেটা বলেছে সেটাই শোনো, আমাদের গ্রামে কোনো সমস্যা নেই, তুমি এখান থেকে চলে যাও। তখনই দেখা যায় রামকৃষ্ণকে মহারাজার কয়েকজন লোক ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। রামকৃষ্ণ কিছুটা বিরক্ত হয়ে একটা চায়ের দোকানে আসে এবং নিজে নিজে বানুগোপাল স্যারকে সে বলতে থাকে, আপনি আমাকে কোথায় পাঠালেন? তখনই সে চায়ের দোকানের মহিলাকে বলতে থাকে, শহরে যাওয়ার বাস কখন আসবে? সে মহিলা বলে, এই গ্রামে বাস আসবে কোত্থেকে? কিছুক্ষণ পরে একটা গরুর গাড়ি আসবে, সেটাতে করে আপনি বাস স্ট্যান্ডে চলে যাবেন, আর সন্ধ্যায় যে শেষ বাসটা আছে সেটাতে চলে যেতে পারবেন। তখনই সেখানে বসে রামকৃষ্ণ চা রুটি খাচ্ছিল। তখনই রামাগৃণীর মেয়েটা সেখানে আসে। রামকৃষ্ণ জিজ্ঞেস করে, তোমার কি চাই, চা খাবে? মেয়েটি বলে, না, আপনি তো সেখানে বললেন আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আপনি কি আমার বাবার সমস্যাটার সমাধান করে দিতে পারবেন? সে আমাদের ভুলে গেছে।
মনে করতে পারছে না। এটা শুনে রামকৃষ্ণের অনেক মায়া হয়, কারণ তার বাবাও ছিল না। সেও ছোটবেলায় তার মাকে বলেছিল বড় হয়ে সে ডিটেকটিভ হওয়ার পরে সে তার বাবাকে খুঁজে বের করবে। এরপরে রামকৃষ্ণ সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার বাবার কি হয়েছিল? তখনই সে বলে, আমার বাবা একদিন রাতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু ফিরে আসার পরে সে আমাদের কাউকে আর চিনতে পারছে না। রামকৃষ্ণ বলে, চলো দেখি তোমার বাবা কোথায়। মেয়েটি তাকে একটি মন্দিরে নিয়ে যায়। মন্দিরের একটা রুমের ভেতরে দেখা যায় অনেকগুলো মানুষকে একসাথে বন্দি করে রাখা হয়েছিল, আর তারা সবাই আজবভাবে চুপচাপ বসেছিল। বোঝাই যাচ্ছিল তাদের কারোরই মানসিক ভারসাম্য ঠিক নেই। সিন কাট হয়ে যায়। এরপরেই রত্নাম নামের একজন শিক্ষককে দেখানো হয়, যে সেই গ্রামে বাচ্চাদের পড়াচ্ছিল, কিন্তু তার কিছুক্ষণ ধরেই অস্বস্তি অনুভব হতে থাকে। তার মনে হতে থাকে কেউ তাকে ফলো করছে, আর এই জন্য সে ঠিকঠাকভাবে পড়াতেও পারছিল না। একটা সময় ক্লাসের মাঝখানে সে সবাইকে দেখে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। সেই রাতে রত্নামকে দেখা যায় বাইরে যখন গোসল করছিল, তখনই তার মনে হতে থাকে কেউ তার দিকে আসছে, কেউ তাকে ফলো করছে। এই জন্য ভয়ে সে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরদিন সকালেই পুরোহিত যখন মন্দিরে পুজো দিচ্ছিল, তখন সে দেখতে পায় রামকৃষ্ণ সেই মন্দিরেই ঘুমিয়েছিল। সেই মেয়েটির কথা শোনার পরে আর সেই লোকগুলোকে দেখার পরে রামকৃষ্ণ ডিসাইড করে ফেলে যে এই গ্রামের সে সমস্যার সমাধান করবে, তারপরেই এখান থেকে সে যাবে। পুরোহিতকেও যখন রামকৃষ্ণ সেই চিঠিটা দেখায়, চিঠিটা পড়ার পরে পুরোহিত বলে, তুমি ওর কথা বিশ্বাস করো না। ওই বেণুগোপাল প্রত্যেক বছরই একজন একজন লোককে এই গ্রামে পাঠায়। এভাবে আসলে এই গ্রামের কোনো সমস্যা নেই, তুমি চলে যেতে পারো। রামকৃষ্ণ বলে, তাহলে মন্দিরে অতগুলো লোককে ওইভাবে আটকে রাখা হয়েছে কেন? সেই পুরোহিত বলে, সেটা এই গ্রামের একটা রীতি নেওয়াজ, তুমি এর মধ্যে কেন জড়াবে? তুমি শহরের মানুষ, শহরে ফিরে যাও। তখনই রামকৃষ্ণ সেই পুরোহিতের পারমিশন নিয়ে মন্দিরের পুকুরেই গোসল করতে থাকে। তখনই দেবায়া নামের আরো একজন পাগল সেখানে চলে আসে। রামকৃষ্ণ গোসল করে উঠতেই তাকে বলে, তুমি তো আমাদের গ্রামের সমস্যার সমাধান করতে এসেছো, তাই না? আমি জানি এবার আমাদের গ্রামের সমস্যার সমাধান হয়ে যাবে। পুরোহিত সেখানে এসে দেবায়াকে তাড়িয়ে দেয়। রামকৃষ্ণ জিজ্ঞেস করে, এ কে, আর এই কিসের কথা বলছিল? আবারও পুরোহিত এড়িয়ে যায় আর বলে, তুমি শহরে ফিরে যাও। এরপরে রামকৃষ্ণ সেই গ্রামেরই পুলিশ স্টেশনে আসে। আসার পরে সেই গ্রামের পুলিশ অফিসারকে একটা সাহায্য করে। টিভি চালিয়ে দেওয়া নিয়ে একটা প্রবলেমে পড়েছিল, সেটাই সে ঠিক করে দেয়। আর এতে সেই পুলিশ অফিসার রামকৃষ্ণর প্রতি খুশি হয়ে যায়। এরপরে রামকৃষ্ণ এই গ্রামের সমস্যার কথা জিজ্ঞেস করে। সেও এড়িয়ে যায়, কিন্তু রামকৃষ্ণ এবার বুদ্ধি খাটায় আর বলে, আমাকে মহারাজা পাঠিয়েছে, এছাড়া আমি সরকারি লোক, সরকারি গোয়েন্দা। এটা শুনে সে পুলিশ অফিসার ভয় পেয়ে যায় আর বলতে থাকে, বলে, 25 বছর ধরে আমার জঙ্গলের একটা অংশে যে কোনো মানুষ গেলেই পরদিন তাদের পাগল অবস্থায় ফিরে পাওয়া যায়। আর যাদের এই পাগল অবস্থায় ফিরে পাওয়া যায় তাদের এই মন্দিরের ওই ঘরটাতে আটকে রাখা হয়েছে, কারণ কোনো চিকিৎসার মাধ্যমেই তাদের আর সুস্থ করা যাচ্ছে না। সে পুলিশ অফিসার বলে, এই পর্যন্ত 33 জন লোক হয়ে গেছে যারা এই অবস্থায় ওখানে বদ্ধ হয়ে রয়েছে। রামকৃষ্ণ বলে, কিন্তু আমি তো দেখলাম সেখানে 32 জন লোক, আরও একজন লোক কোথায়? তখন সেই পুলিশ অফিসার বলে, একজন ছিল পতিতা, সেই জঙ্গলে কারোর সাথে দেখা করতে গিয়েছিল, এরপরেই তাকে এই অবস্থায় ফিরে পাওয়া যায়। যেহেতু সে পতিতা ছিল, তাকে তো আর মন্দিরের ঘরে আটকে রাখা যায় না, এই জন্যই তাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে যে এখন তাকে পাওয়া যায় মাঝে মধ্যে। রামকৃষ্ণ বলে, আমি তার সাথে দেখা করতে চাই। পুলিশ অফিসার বলে, গ্রামের লোকেরা দেখলে সমস্যা হয়ে যাবে। রামকৃষ্ণ বলে, ঠিক আছে, আমরা রাত্রে যাব। কামিনী নামের সেই পাগল মহিলার সাথে রাতের বেলা দেখা করতে যায় পুলিশ অফিসার এবং রামকৃষ্ণ। দেখা যায় তাকে সেখানে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। রামকৃষ্ণ যে তাকে সেখানে কিছুটা খাবার দেয়, ঠিক তখনই দেখা যায় সেখানে একটি গাড়ি আসে। এটা দেখে রামকৃষ্ণ আর সেই পুলিশ অফিসার লুকিয়ে পড়ে। দেখা যায় সেটা ছিল লাক্ষ্মী। লাক্ষ্মী গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর সেই পাগল মহিলা কামিনীকে সে খাবার খেতে দেয়, কিন্তু দেখা যায় সেখানে আগে থেকেই খাবার পড়েছিল। এটা দেখে লাক্ষ্মী অবাক হয়ে যায়। তখনই পুলিশ অফিসার পাটেল আড়ালে লুকিয়ে থাকার সময় আওয়াজ করে ফেলে, আর এটা শুনে ফেলে লাক্ষ্মী। লাক্ষ্মী বলে, ওখানে কে আছে, বের হয়ে আসুন। তখনই তারা দুইজন বের হয়ে আসে। লাক্ষ্মী বুঝতে পারে রামকৃষ্ণই এই মহিলাকে খাবার দিতে এসেছিল। রামকৃষ্ণ বলে, তুমি তাকে খাবার দেওয়ার জন্য এত রাতে এখানে কেন এসেছ? তখনই লাক্ষ্মী বলে, আসলে আজকে সন্ধ্যায় এই মহিলার ব্যাপারে আমি জানতে পেরেছি আর আমার খুব মায়া হচ্ছিল, তাই আমি এখানে চলে এসেছি। এরপরে তারা দুজনেই ঠিক করে তারা কামিনীকে তার বাড়িতে নিয়ে যাবে। সেটাই করে, কামিনীকে তার বাড়িতে নিয়ে আসে। লাক্ষ্মী বলে, তোমরা এখানেই থাকো, আমি ওনাকে কাপড় চেঞ্জ করে দিচ্ছি।
কিন্তু লাক্ষ্মী দেখতে পায় কামিনীর হাতে একটা জখম। এটা দেখে সে কিছুটা অবাক হয়। সাথে সাথেই সে রামকৃষ্ণকে ডাকে আর সেটা দেখায়। রামকৃষ্ণও এই ক্ষতটা দেখে অবাক হয়ে যায়। কামিনীর পুরো ঘরটা ভালো করে দেখে। তখনই সে পিঁপড়েদের সাহায্যে রক্তমাখা একটা ছুরি সেখানে পড়ে থাকতে দেখে। এছাড়া দরজার একটা অংশ সে ভাঙা দেখতে পায়। এছাড়া আরো অনেক কিছু সে খেয়াল করে সেখানে। রামকৃষ্ণ বলতে থাকে, হয়তো কোনো একজন লোক কামিনীর ঘরের ভেতরে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল। পাটেল বলে, তার মানে সেই লোকটাই কামিনীর হাতের ওই জখমটা করেছে। রামকৃষ্ণ বলে, না, কামিনী নিজেই এটা করেছে। কারণ যে লোকটা দরজা ভেঙে এসেছিল সে কামিনীকে মারতে চেয়েছিল, আর যে লোকটা কামিনীকে মারতে চাইবে সে শুধুমাত্র হাতে ওইরকম একটা ক্ষত তৈরি করে চলে যাবে না। তার মানে কামিনী এটা নিজেই করেছে। কারণ একজন পতিতার সবথেকে বড় সম্পদ হচ্ছে তার শরীর, আর তার শরীরের ভেতরে এরকম একটা জখম সে ইচ্ছে করেই করেছে। আর এই ক্ষতর মাধ্যমে হয়তোবা সে আমাদের কোনো মেসেজ দিতে চাইছে। কারণ কামিনী লেখাপড়া জানতো না, তাই সে তার হাতে কোনো কিছু লিখতে পারেনি, যার ফলে এই সাইনটা সে এঁকে গেছে। হয়তো সে এই লোকটার কোনো কিছু জেনে ফেলেছিল, যেটা সবাইকে বলার জন্যই সেই কাজটা করেছে। আমাদের এই সাইনের উদ্দেশ্যটা বের করতে হবে, এর মানেটা বের করতে হবে। এরপরে লাক্ষ্মী কামিনীর শাড়ি বদল করে দেয় আর বাইরে আসার পরে রামকৃষ্ণকে বলে, কালকে থেকে ওর জন্য আমি 3 বেলা খাবার পাঠিয়ে দেব, আর ওর দেখাশোনা করার জন্য একজন লোককেও পাঠিয়ে দেব। আর রামকৃষ্ণকে বলে, তুমি এই গ্রামে থেকে যাও, যা হচ্ছে সেটা খুঁজে বের করো। রামকৃষ্ণও তাতে সায় দেয়। লাক্ষ্মী সেখান থেকে চলে যায়। এদিকে পরদিনই দেখা যায় মহারাজার কাছে সেই রত্নাম নামের শিক্ষক আসে, কারণ মহারাজা তাকে ডেকে পাঠিয়েছে আর বলে, বাচ্চারা তোমার কাছে পড়তে ভালোবাসে, তাহলে তুমি কেন পড়াতে যাচ্ছ না? রত্নাম বলে, আমার কালকে থেকেই মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। এছাড়া মন্দিরে বন্ধ করে রাখা সেই পাগল লোকগুলো এই গ্রামে আসলে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আমার প্রচন্ড ভয় করছে। মহারাজারও এর কোনো উত্তর নেই, সেও কিছু বলতে পারে না। আর এরপরেই দেখা যায় লক্ষ্মী পাটেলকে দিয়ে খবর পাঠিয়ে রামকৃষ্ণকে আবারও মহারাজার কাছে নিয়ে আসে। লক্ষ্মী তাকে মহারাজার সামনে নিয়ে যায় আর বলে, উনি খুবই মেধাবী, আমাদের গ্রামের সমস্যাটাও উনি সমাধান করতে পারে। এছাড়া রামকৃষ্ণও বলে, আসলে আমার মা খুবই অসুস্থ, এখানে সমস্যার সমাধান করতে পারলে আপনি আমাকে কিছু টাকা দিলে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো, আমি সেই জন্যই এখানে এসেছি। মহারাজাও বিষয়টা মেনে নেয় আর রামকৃষ্ণার থাকার ব্যবস্থা করে দেয়। এরপরে বাইরে দাঁড়িয়ে রামকৃষ্ণ এবং লক্ষ্মী যখন কথা বলছিল, তখনই সেই শিক্ষক রত্নাম্মা তার সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। আর সাইকেলের আওয়াজটা শুনেই রামকৃষ্ণ অবাক হয়ে যায়, কারণ গতকাল রাতে জঙ্গলে যখন তারা কামিনীকে দেখতে গিয়েছিল ঠিক তখনই ঠিক এরকমই একটা শব্দ সে পেয়েছিল। তার মানে সেখানে কি রত্নাম্মাও গিয়েছিল? কিন্তু কেন? রামকৃষ্ণ তার সন্দেহের কথা পুলিশ অফিসার পাটেলকে জানায়। এরপরে তার সাহায্যে লুকিয়ে রাতের বেলা তারা সেই শিক্ষক রত্নাম্মার বাসায় চলে আসে। তালা ভেঙে ঘরের ভেতর ঢোকে। পুরো ঘরটা ভালো করে দেখে রামকৃষ্ণা। তখনই সেখানে বইয়ের ভাঁজে সে একটা চিঠি পায়, আর চিঠিটা লেখা ছিল কামিনীকে উদ্দেশ্য করে। আর সেই চিঠি পড়ে রামকৃষ্ণ এবং পাটেল বুঝে যায় কামিনী এবং রত্নাম্মার মধ্যে একটা অ্যাফেয়ার চলছিল। তখনই সেই শিক্ষক রত্নাম্মা সেখানে চলে আসে আর তাদের দুজনকে বলে, আপনাদের এত বড় সাহস হলো কি করে? আমার বাড়ির দরজা ভেঙে বাড়ির ভেতরে কেন ঢুকলেন? এখনই চলে যান। তখনই রামকৃষ্ণ বলে, কাল রাতে আপনি কামিনীর কাছে কেন গিয়েছিলেন আর আমাদের দেখে লুকিয়ে কেন গেলেন? তখন রত্নাম্মা বলে, আমি তোমার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, আমি এখনই এখান থেকে চলে যাব। তখনই রামকৃষ্ণ বলে, আমি আপনার চিঠি পড়েছি, আপনি কামিনীকে অনেক ভালোবাসেন, কিন্তু তারপরেও তাকে এই অবস্থায় দেখে আপনি কিভাবে পালিয়ে যেতে পারেন? তখনই রত্নাম্মা ভেঙে পড়ে আর বলে, হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম আর এখনও বাসি। কালকে রাতে আমি ওকে খাওয়াতেই গিয়েছিলাম, প্রতিদিনই আমি ওকে খাওয়াতে যাই, কিন্তু যখনই আমি তোমাদের দুজনকে দেখি আমি ভয়ে সেখান থেকে চলে আসি। রামকৃষ্ণ বলে, আমি কামিনীকে ভালো করব, আপনি আমাকে বলুন এই গ্রামে আসলে কি হচ্ছে, আমি প্রবলেম সলভ করব। অবশেষে রত্নাম্মা রাজি হয় এই গ্রামে যা হয়েছে সেটা বলার জন্য। রামকৃষ্ণ তখন সেখান থেকে চলে আসে আর একা একা দাঁড়িয়ে ভাবতে থাকে, আসলে এই গ্রামে যা হচ্ছে তার পেছনে কে দায়ী? মহারাজা, যে চিঠিতে সমস্যার কথা জেনেও লুকিয়েছিল আর বলেছিল এই গ্রামে কোনো সমস্যা নেই, নাকি সেই শিক্ষক রত্নাম্মা, নাকি পুরোহিত, নাকি সেই পুলিশ অফিসার পাটেল? এসবের পিছনে কে আছে? আমি জানি এর পেছনে কোন একজন মানুষ অবশ্যই রয়েছে। রাতের বেলায় রামকৃষ্ণ সেখানে দাঁড়িয়ে টিচার রত্নাম্মার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তাকে বলেছিল সেখানে এসে সবকিছু খুলে বলবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও রত্নাম্মা সেখানে আসে না। অন্যদিকে রামকৃষ্ণ দেখতে পায় সেখান দিয়ে কতগুলো বোট যাচ্ছে। যাই হোক, রামকৃষ্ণ সেখান থেকে অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে চলে আসে।
পরের দিনই পুলিশ অফিসার পাটেল এবং রামাকৃষ্ণা আবারও সেই শিক্ষকের বাড়ি যাচ্ছিল জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু হঠাৎ করে শিক্ষককে সেই জঙ্গলের ভেতরে পাগল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর রামাকৃষ্ণা খেয়াল করে তার হাতে কিছু বাঁধা ছিল। আসলে এই গ্রামে আসলে কি হচ্ছে সেটা রামাকৃষ্ণকে সে বলতে চেয়েছিল। হয়তো সে আসল সত্যিটা জানতো, এই জন্যই তাকে কেউ ইচ্ছে করে এটা করেছে। রামাকৃষ্ণা এই বিষয়টা বুঝে যায়। এর পরের দিন সেই শিক্ষককেও সেই পাগল অবস্থায় মন্দিরের রুমে আটকে রাখা হয়। এরপরে রামাকৃষ্ণা পাটেলের কাছ থেকে সেই এরিয়ার সব পুলিশ রিপোর্টগুলো চেয়ে নেয় এবং সেখানে সে একটা জিনিস খেয়াল করে, 25 বছর আগে সেই আমাগিরির জঙ্গলে মন্দিরে একটা উৎসব হচ্ছিল। সেই উৎসবে বৃষ্টি হয় আর সেই বৃষ্টিতে 106 জন লোক মারা যায়। তখন কেউ বিশ্বাসই করতে পারছিল না যে বৃষ্টির কারণে এতজন লোক মারা গেছে। পুলিশ এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন করেছিল তখন, কিন্তু কোনো কাজই হয়নি। পুলিশ কোনো ক্লুই খুঁজে পায়নি। অনেকে বলছিল যে এটা দেবীর অভিশাপ, আবার অন্যরা বলছিল এই জঙ্গলে খারাপ কিছু আত্মা ঘুরে বেড়ায়, এটা তাদেরই কাজ। সব রিপোর্ট পড়ার পর রামাকৃষ্ণও সিদ্ধান্ত নেয় সেও সেই জঙ্গলে চলে যাবে। একটা হারিকেন হাতে নিয়ে রামাকৃষ্ণ সেই জঙ্গলে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে সে কাউকেই দেখতে পায় না, এমনকি তার সাথে কিছু ঘটে না। হঠাৎ করে সে 4 জন লোককে দেখতে পায়। তাদের জিজ্ঞেস করে, আপনারা কারা? সেই লোকগুলো বলে তারা কাঠ কেটে নেওয়ার জন্য এসেছিল এখানে। এরপর হঠাৎ করে একটা জায়গায় আসার পরে সেই লোকগুলো রামাকৃষ্ণের চোখের সামনেই বেহুশ হয়ে যায়। রামাকৃষ্ণ সেখানে গেলে সেও বেহুশ হয়ে যায়। সকালে যখন তার জ্ঞান ফেরে, সবাই তার কাছে ছিল। সবাই ভাবছিল অন্য সবার মতো রামাকৃষ্ণও পাগল হয়ে গেছে। কিন্তু জ্ঞান ফেরার পরে রামাকৃষ্ণ একেবারে স্বাভাবিক ছিল। আর এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। রামাকৃষ্ণ পাটেলকে বলতে থাকে, আমি এতদিন ভাবতাম যে এটা কোনো মানুষের কাজ, কিন্তু গতকাল রাতে আমি আমার নিজের চোখে এদেরকে আমার চোখের সামনেই বেহুশ হয়ে যেতে দেখেছি। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে, আমিও তাদের সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারা 4 জনই পাগল হয়ে গেল, কিন্তু আমার কিছু হলো না কেন? আমি কেন পাগল হলাম না? রামাকৃষ্ণ পাহাড়ের সেই মন্দিরে আসে ভালো করে দেখার জন্য। ঠিক তখনই সেখানে সেই পাগল দেবায়া চলে আসে। দেবায়া রামাকৃষ্ণকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে, যার অর্থ রামাকৃষ্ণ কিছুই বোঝে না। দেবায়া তাকে বলে, ওই যে ওপরে দেখো, সে নামছে। দেবায়ার কোনো কথাই রামকৃষ্ণ বুঝতে না পেরে সেখান থেকে চলে আসে। আর সে জানতে পারে গ্রামের পঞ্চায়েত বসেছে আর সেখানে তাকে ডাকা হয়েছে। রামকৃষ্ণ সেখানে যাওয়ার পরে পঞ্চায়েতের লোকেরা রামকৃষ্ণকে বিভিন্নভাবে কথা শোনাতে থাকে। বলে, তুমি গ্রামে নতুন, কেন তুমি ওই পাহাড়ে গিয়েছ আমাদের না বলে? তুমি এখান থেকে চলে যাও। কিন্তু রামকৃষ্ণ বলে, যদি এই গ্রামের দেবী এসেও আমাকে যেতে বলে তাহলেও আমি যাব না। এই কথা শুনে গ্রামবাসীরা রেগে যায় আর তাদের মধ্যে একজন পাথর দিয়ে ঢিল মারে রামকৃষ্ণকে, যার ফলে তার মাথায় কিছুটা আঘাত পায়, রক্ত বের হতে থাকে। আর বাকি গ্রামবাসীরাও তার উপর চড়াও হতে শুরু করে। পাটেল দেখে অবস্থা খারাপ। পাটেল রামকৃষ্ণকে সেখান থেকে নিয়ে আসে। এদিকে রঘুপতি তার মেয়ে লক্ষ্মীর কাছে আসে আর বলে, শুনলাম তুমি নাকি আজকাল ওই শহরের ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছ। আমাদেরও কিছু মান সম্মান আছে, সেদিকে খেয়াল রাখো। যাই হোক, তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও, আমরা সেই শ্রী ইসলাম প্রজেক্টে চলে যাব। কিন্তু এতে রাজি হয় না লক্ষ্মী, কারণ তার মা প্যারালাইজ ছিল আর সে কথাও বলতে পারতো না, হাত পাও লড়াতে পারতো না। আর লক্ষ্মী বলে তার মাকে এই অবস্থায় রেখে সে যাবে না। লক্ষ্মী তার বাবার কথা অমান্য করে রামকৃষ্ণের সাথে দেখা করতে আসে এবং দুইজনে মিলে সিদ্ধান্ত নেয় এই গ্রামের সমস্যা তারা দুজনে মিলেই সমাধান করবে। আর সেই জঙ্গলে কি রহস্য লুকানো রয়েছে সেটা ভেদ করার জন্যই তারা দুজনেই জঙ্গলের ভেতরে যেতে থাকে। অনেকটা ভেতরে আসার পরেই সেই জঙ্গলের ভেতরে দুজনে ক্যাম্পফায়ার করে বসে গল্প করতে থাকে, একে অপরের ব্যাপারে জানতে শুরু করে। এরপরে একটা সময় রামকৃষ্ণ লক্ষ্মীকে জিজ্ঞেস করে যে মানুষকে হঠাৎ করেই পাগল হয়ে যেতে পারে। লক্ষ্মী বলে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, হঠাৎ করে মাথার ভেতরে অনেক বড় চোট লাগলে অথবা অনেক বিষাক্ত কোনো কেমিক্যালের ঘ্রাণ পেলে। রামকৃষ্ণ বলে, আসলে আমি কোনো ধরনের ঘ্রাণ শক্তি পাই না, যার ফলে হয়তোবা সেই দিন রাতে 4 জন পাগল হয়ে গেলেও আমি বেঁচে যাই। এরপরে হঠাৎ করেই তারা দেখতে পায় জঙ্গলের সব প্রজাপতিগুলো একদিকে উড়ে যাচ্ছে। আর তারা দেখতে পায় সেই প্রজাপতিগুলো একটা গাছের কাছে আছে এবং চারপাশে ঘুরতে থাকে। এটা দেখে লক্ষ্মীও যখন সেখানে আসে, লক্ষ্মী অজ্ঞান হয়ে যায় আর রামকৃষ্ণ সাথে সাথে তাকে সেখান থেকে নিয়ে আসে। লক্ষ্মীকে নিয়ে রামকৃষ্ণ যখনই সেদিক দিয়ে আসছিল, হঠাৎ করেই সে বীরান্নাকে দেখতে পায়। রামকৃষ্ণ বলে, আরে তুমি তো এই গ্রামেরই লোক, তাড়াতাড়ি লক্ষ্মীকে হসপিটালে নিয়ে চলো, ও অজ্ঞান হয়ে গেছে। তখনই বীরান্না বলে,
ওনার এই রোগের চিকিৎসা হসপিটালে হবে না। এই রোগের ওষুধ আমার কাছে আছে। আপনি আমার সাথে চলুন। রামাকৃষ্ণও এতে রাজি হয়ে যায়। লাক্ষ্মীকে সে তার বাড়িতে নিয়ে আসে আর বীরান্নাকে দেখা যায় একটা অ্যান্টিডোট বানাতে। আর সেই অ্যান্টিডোটের উপকরণগুলো সে খুব লুকিয়ে রেখেছিল। এটা দেখে রামকৃষ্ণ কিছুটা অবাক হয়। তখনই হঠাৎ করেই রামকৃষ্ণের চোখ পড়ে বীরান্নার বাড়িতে রাখা ছোট্ট একটা পাথরের উপরে, যে পাথরে রক্ত লাগা ছিল। আর এই পাথরটা দেখেই রামকৃষ্ণ চিনে ফেলে যে আজ সকালে পঞ্চায়েতে যখন তার মাথায় পাথর মারা হয়েছিল সেটা এই পাথরই ছিল। আর সে দেখতে পায় বীরান্না তার রক্ত টেস্ট করেছিল। তখনই রামকৃষ্ণ বীরান্নাকে জিজ্ঞেস করে, তুমি এই অ্যান্টিডোট কোথায় পেলে? আর তুমি আমার রক্ত দিয়ে কি করছো? তুমি এটা টেস্ট কেন করেছো? এইসব প্রশ্ন জিজ্ঞেস করাতেই বীরান্না হঠাৎ করেই রামকৃষ্ণের উপরে অ্যাটাক করে বসে, তাকে আঘাত করে তাকে আহত করে ফেলে। বীরান্না তখন বাইরে বের হয়ে বলতে থাকে, আজকে পূর্ণিমার রাত, আর সেই গাছ থেকে আজকে যে স্মেলটা বের হবে সেটা থেকেই গ্রামবাসীরা সবাই পাগল হতে শুরু করবে। আর এটা বলেই রামকৃষ্ণকে তার নিজের ঘরে রেখে বাইরে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, তাদের মেরে ফেলার চেষ্টা করছিল। ঠিক ওই সময়টাতে রামকৃষ্ণ এসে তাকে বাধা দেয় এবং আগুন জ্বালানো বন্ধ করে দেয়। বীরান্নাকে সেখানে আহত করে রামকৃষ্ণ লাক্ষ্মীকে নিয়ে সেই গ্রামের দিকে যেতে থাকে। কিন্তু তখনই সে দেখতে পায় গ্রামের মানুষেরা অলরেডি পাগল হয়ে গেছে। তারা অদ্ভুতভাবে কোন একদিকে যাচ্ছিল। এটা দেখার পরে রামকৃষ্ণ বুঝতে পারে সেই গাছ থেকে যে স্মেল বের হচ্ছে সেটার জন্যই গ্রামবাসীদের এই অবস্থা। এই জন্য সে লাক্ষ্মীকে একটা নিরাপদ জায়গায় রেখে আসে আর সেই গাছের দিকে যেতে শুরু করে সেই গাছটাকে ধ্বংস করে দেবার জন্য। কিন্তু সেই গাড়িতে তখনই আক্রমণ করে বসে বীরান্না, তাকে যাওয়ার জন্য বাধা দেয়। দুইজনের মধ্যে দুর্ধর্ষ একটা ফাইট হয়। অবশেষে রামকৃষ্ণ বীরান্নাকে সেই গাড়িতে রেখেই সেটাতে আগুন ধরিয়ে দেয়, সেটা ব্লাস্ট করিয়ে দেয়, সাথে সেই গাছটাও। সেই গাছটাতেও আগুন ধরে যায়, যার ফলে পুরো গাছটাই নষ্ট হয়ে যায় আর পুরো গ্রামবাসীরা আবারও স্বাভাবিক হতে শুরু করে। রামকৃষ্ণ লাক্ষ্মীকে সে কেল্লায় নিয়ে আসে। এরপরে সে মহারাজের সাথে দেখা করে আর পুরো ঘটনা খুলে বলে যে সেই গাছ থেকে যে ঘ্রাণটা বের হতো, স্মেলটা বের হতো, সেটার জন্যই সেই জঙ্গলে যাওয়া মাত্র লোকেরা পাগল হয়ে যেত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই রোগের ঔষধ চিকিৎসা বিজ্ঞানে নেই, কিন্তু বীরান্নার কাছে কোথা থেকে আসলো? আর কেনই বা বীরান্না এই গ্রামের সব মানুষকে পাগল করতে চাইছিল? এই গ্রামের সাথে তার শত্রুতা কিসের? মহারাজা রামকৃষ্ণকে ধন্যবাদ জানায় আর বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের গ্রামের সমস্যার সমাধান করেছ। আশা করি তুমি আমার পরিবারের সমস্যাও সমাধান করতে পারবে। আমার ছেলে মহাদেব, যে বিলেতে গিয়েছিল পড়াশোনা করতে, বিলেত থেকে পড়াশোনা শেষ করে এসে সে আদিবাসী একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে। কিন্তু একটা দুর্ঘটনায় আমার ছেলেও মারা যায়। কিন্তু মারা যাবার আগে আমার ছেলে আমাকে কানে কানে বলে গিয়েছিল কেল্লার পূর্ব পাশের দিকে। কিন্তু সেই কেল্লার পূর্ব পাশ আমি তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাইনি। আমার মনে এখনো সেই প্রশ্ন ঘুরপাক খায় যে আমার ছেলে আসলে আমাকে কি বলে বোঝাতে চেয়েছিল, সে কেন এই কথাটা বলল। কিছুদিন পরে শ্রীসলমের প্রজেক্ট শুরু হয়ে যাবে, আর সেটা শুরু হলে এই পুরো এরিয়া পানিতে ডুবে যাবে। আর সেই সাথে আমার ছেলের বলা সেই রহস্যটাও এখানেই শেষ হয়ে যাবে। তুমি দয়া করে এটা খুঁজে বের করো। রামাকৃষ্ণ সেই দিন নিজের কিছু প্রশ্নের উত্তর জানার জন্য মহাদেবের ঘরে যায়। পুরো ঘরটা ভালো করে খুঁজে দেখে। হঠাৎ করেই সেখানে সে মহাদেব এবং তার স্ত্রীর ছবি দেখতে পায়। কিন্তু ছবিটা দেখার পরে রামকৃষ্ণ হতবাক হয়ে যায়। রামকৃষ্ণ যেন নিজের দুই চোখকে বিশ্বাসই করতে পারছিল না, কারণ মহাদেবের পাশে তার যে স্ত্রীর ছবিটা রয়েছে সেটা রামকৃষ্ণের মায়ের ছবি, অর্থাৎ মহাদেব রামকৃষ্ণের বাবা। রামকৃষ্ণ ভাবতে থাকে হয়তোবা তার বাবা মহাদেব মারা যাওয়ার পরেই রামকৃষ্ণের মা তাকে নিয়ে শহরে চলে যায় এবং তাকে এই ব্যাপারে কিছুই বলেনি। অন্যদিকে রামকৃষ্ণকে সে পুলিশ অফিসার পাটেলা ডাকে জঙ্গলের ভেতরে, সেই গাছটার কাছে, যে গাছটা সে পুড়িয়ে দিয়েছিল। রামকৃষ্ণ সেখানে গেলে পাটেলা বলে, আমরা এই গাছের চারপাশটা অনেক ভালো করে খুঁজেছি, আশপাশটাও খুঁজেছি, কিন্তু বীরান্নার লাশটা আমরা কোথাও পাইনি। তার মানে হচ্ছে বীরান্না হয়তোবা এখনো জীবিত আছে। ঠিক তখনই সেখানে একদল আদিবাসী এবং তাদের প্রধান পশুপতি চলে আসে আর তারা বলতে থাকে, আপনারা শুধু শুধু একটা গাছের জীবন নষ্ট করলেন। আসলে এই গাছের সাথে সেই পাগল হওয়া লোকদের কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্র দেবীর অভিশাপ। রামকৃষ্ণ কথা বলতে যেয়ে হঠাৎ করে সেই পশুপতি এবং সেই আদিবাসীদের বুকে এক ধরনের ট্যাটু দেখতে পায়। আর ট্যাটুটা দেখে সে অবাক হয়ে যায়। বাসায় আসার পরে সে নিজের বুকেও একই রকম ট্যাটু দেখতে পায়।
কিন্তু সেই ট্যাটুটা অর্ধেক ছিল। রামাকৃষ্ণ এরপরেই কেল্লার পূর্ব দিকে চলে যায়, আর যাওয়ার পরে চারপাশটা ভালো করে দেখে। তখনই সে খেয়াল করে একজন মুখোশ পরা লোক তার দিকে নজর রাখছে লুকিয়ে লুকিয়ে। রামাকৃষ্ণ তার পিছু করতে থাকে, তাকে ধাওয়া করে। লোকটা তাকে দেখে পালাতে শুরু করে। রামকৃষ্ণ তাকে ধরতে পারে না, তার মুখও দেখতে পারে না। এরপরে রামকৃষ্ণ পাটেলাকে নিয়ে সেই আদিবাসী প্রধান পশুপতির কাছে চলে যায়। রামকৃষ্ণ সেখানে পশুপতিকে সেই মহাদেবের ব্যাপারে জিজ্ঞেস করে। পশুপতি বলে, মহারাজার ছেলে মহাদেব আমাদেরই গোত্রের এক মেয়েকে বিয়ে করে, কিন্তু আমাদের রীতিনেওয়াজ সে মানেনি। সে আমাদের রীতিনেওয়াজকে প্রত্যাখ্যান করেছিল, যার ফলে দেবীমা রাগ করে তাকে অভিশাপ দিয়েছে, সেই গ্রামকে অভিশাপ দিয়েছে, আর যার ফলে এমনটা হচ্ছে। পাটেলাকে নিয়ে সেখান থেকে রামকৃষ্ণ চলে আসার পরে রামকৃষ্ণ নিজের সত্যতা পাটেলাকে বলে। এছাড়া রামকৃষ্ণ পাটেলাকে বলতে থাকে, আমার মনে হচ্ছে এই সব কিছুর সাথে বীরান্নার সাথে রঘুপতিও জড়িত। কারণটা হচ্ছে বীরান্না পুরো গ্রামকে পাগল বানাতে চেয়েছিল। ঠিক একই দিনে রঘুপতি তার পুরো পরিবার নিয়ে অন্য জায়গায় ঘুরতে যেতে চেয়েছিল। অন্যদিকে বীরান্নার কাছে অ্যান্টিডোট থাকা সত্ত্বেও গ্রামের একটা মানুষকেও সে বাঁচায়নি। কিন্তু যখনই সে লক্ষ্মীকে এই অবস্থায় দেখে, তখনই সে অ্যান্টিডোট দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে। কিন্তু কেন? কারণ লক্ষ্মী রঘুপতির মেয়ে। এরপরে রামকৃষ্ণ মহারাজার সাথে দেখা করে আর বলে, মহাদেবের সম্পর্কে আমাকে সবকিছু বিস্তারিতভাবে খুলে বলুন। হয়তো আপনার কথা থেকে আমি কোনোভাবে তার কথা সেই রহস্য বের করতে পারবো। মহারাজা বলতে থাকে, আর ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় মহাদেব বিলেত থেকে পড়াশোনা শেষ করে তার গ্রামে ফেরে। মহারাজা এতে অনেক খুশি ছিল। আর তখনই মহাদেব দেখতে পায় তার বোন আশুধা রঘুপতি নামের একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করতে চায়। যদিও রঘুপতি অনেক গরিব ছিল, মহাদেব তার বাবাকে মহারাজাকে বোঝায় আর বুঝিয়ে তার বোনের সাথে রঘুপতিকে বিয়ে দিয়ে দেয়। এদিকে মহাদেব ছোটবেলা থেকেই আদিবাসী মেয়ে গৌরীকে পছন্দ করত। তারা একে অপরকে ভালোবাসত। আর বিলেতে যাবার আগে মহাদেব গৌরীকে কথা দিয়েছিল, ফিরে আসার পরে সে তাকেই ভালোবাসবে, বিয়ে করবে। মহাদেব তার কথা রাখে, তার ভালোবাসার কথা তার বাবাকে জানায়। মহারাজা যখন এই সম্পর্কটা মেনে নেয় না, তখন মহাদেব গৌরীকে নিয়ে জঙ্গলে চলে যায় এবং তার সাথে একাই সেখানে বসবাস করতে শুরু করে। আর কিছু বছর পরেই রামকৃষ্ণের জন্ম হয়। অবশেষে মহারাজা তাদের সম্পর্কটা মেনে নেয়, আর সেদিনই গ্রামে সে উৎসব রাখা হয়। মহারাজা সেই গ্রামে চলে আসে, আদিবাসীরাও সেখানে চলে আসে, আর তারা সেখানে বিভিন্ন পূজা অর্চনা করতে থাকে। আর আদিবাসীদের রীতি অনুযায়ী সেই ছোট্ট রামকৃষ্ণের বুকে পশুপতি সেই ট্যাটুটা আঁকছিল। কিন্তু তখনই সেখানে মহাদেব চলে আসে আর সবাইকে বকাঝকা করতে থাকে আর বলে, ছোট্ট একটা বাচ্চার বুকে তোমরা এটা করছো, তোমরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে? আর এটা বলেই রামকৃষ্ণকে নিয়ে সেখান থেকে তারা চলে আসে। আর সেই পশুপতি সেখানেই দেবীর কাছে ক্ষমা চায়, বলে, মহাদেব আমাদের রীতিনীতিকে অপমান করেছে, কিন্তু আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আর সেই উৎসবের সময় সেদিন রাতেই সেইখানে বৃষ্টি হয়, যেখানে ১০৬ জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া আহত অবস্থায় আমি মহাদেবকে অন্য একটা জায়গায় খুঁজে পাই। আর মহাদেবকে যখন আমি বাঁচানোর চেষ্টা করি, মহাদেব আমাকে এটাই বলেছিল, কেল্লার পূর্ব পাশে। এরপরেই রঘুপতির কিছু সত্যতা আমরা জানতে পারি। সেটা হলো, সে তার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেনি, বরং সম্পত্তির জন্য বিয়ে করেছিল। রঘুপতি গরিব ছিল, সে চাইছিল ধনী হওয়ার জন্য, আর এই জন্যই এই পথটা সে বেছে নেয়। আর যখন সে তার স্ত্রীকে বিয়ে করে ফেলে আর বুঝতে পারে যে এখন সে ধনী হয়ে গেছে, তখন তার স্ত্রীর মুখ বন্ধ করার জন্য ২৫ বছর আগেই তাকে প্যারালাইজড করে দেয়। এছাড়া এখনও যখন সে রেগে যায়, সে তার রাগ তার প্যারালাইজড স্ত্রীর উপরে ছাড়ে, তাকে টর্চার করে। রঘুপতি ঠিক একই রকমভাবে যখন তার স্ত্রীকে একদিন টর্চার করছিল আর সেখান থেকে চলে যাচ্ছিল, এটা দেখে ফেলে তার মেয়ে লক্ষ্মী। সে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে আসে আর বলে, আমি এতদিন জানতাম হয়তো আমার বাবা একজন ভালো বাবা নয়, কিন্তু আজকে আমি জানতে পারলাম সে একজন ভালো মানুষও নয়। এদিকে রঘুপতিকে দেখা যায় জঙ্গলের সেই পুরাতন মন্দিরে যায়, আর ভেতরে ঢুকতেই সেখানে বীরান্নাকে দেখা যায়। অর্থাৎ বীরান্না জীবিত রয়েছে, আর বীরান্না আর রঘুপতি একসাথে মিলেই এই গ্রামকে নষ্ট বা ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু কেন? এদিকে রামকৃষ্ণ মহারাজাকে বলতে থাকে, সেই ঘটনায় কোনো মানুষ কি বেঁচে গিয়েছিল? মহারাজা বলে, হ্যাঁ, একজন লোক বেঁচে গিয়েছিল, দেবায়া, কিন্তু সে এখন পাগল হয়ে গেছে। সেই রাতে কি হয়েছিল তার কিছুই মনে নেই। রামকৃষ্ণ দেবায়াকে একটি বাড়িতে নিয়ে আসে, সেখানে লক্ষ্মী পাটেলও ছিল, আর তাদের সাহায্যেই সে দেবায়াকে কারেন্টের শক দিতে থাকে। ২-৩ বার এমনটা করার পরে
অবশেষে দেবায়া ঠিক হয়ে যায়। সে তার নাম মনে করতে পারে। রামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করতে থাকে, সেদিন কি হয়েছিল আমাদের বলো। দেবায়া বলতে থাকে, সে উৎসবের দিন রাতের বেলা আদিবাসীদের লোক, গ্রামের লোক একসাথে মিলে সেখানে উৎসব করছিল, আনন্দ করছিল। আর সেখানে গৌরী, রামকৃষ্ণ, দেবায়াও ছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে বৃষ্টি হতে শুরু করে। আর সেই বৃষ্টিতে সেখানকার সব মানুষ একে একে মারা যেতে থাকে, কারণ সেই বৃষ্টিটা ছিল অ্যাসিড বৃষ্টি। আর এই ঘটনা দেখার পরে দেবায়া পাগল হয়ে যায় আর রামকৃষ্ণকে নিয়ে গৌরী শহরে চলে আসে। এছাড়া তারা সেই দিন ৩ জন বেঁচে গিয়েছিল, কারণ তারা ৩ জনই মন্দিরের ভেতরে ছিল, যার ফলে অ্যাসিড বৃষ্টির হাত থেকে তারা বেঁচে গিয়েছিল। আর সেই ঘটনার জন্যই রামকৃষ্ণের মা অর্থাৎ গৌরী বৃষ্টি আসলেই ভয় পেতে থাকে। রামকৃষ্ণ এটার কারণ বুঝতে পারে। অন্যদিকে কথায় কথায় দেবায়া বলতে থাকে, বিয়ের আগে তোমার বাবা মহাদেব এবং গৌরী কেল্লার পূর্ব পাশে কুয়ার পাশে দেখা করত। তখনই রামকৃষ্ণ সেই কেল্লার পাশে চলে যায়, পূর্ব পাশে, যেখানে পুরাতন একটা কুয়া ছিল। সেই কুয়াটাকে সে ভালো করে পরীক্ষা করে। দেখতে পায় কুয়ার একটা ইটের ভেতরে রামা লেখা ছিল। সেই ইটটা রামকৃষ্ণ সরিয়ে ফেলে আর দেখা যায় ভেতরে একটা গর্ত ছিল, যেখানে একটা ব্যাগ ছিল। রামকৃষ্ণ সেই ব্যাগটা নিয়ে মহারাজার কাছে চলে আসে। আর ব্যাগটা খোলার পরে দেখা যায় সেখানে কিছু কেমিক্যালের ফর্মুলা ছিল। রামকৃষ্ণ সেই ব্যাগটা তার কাছেই রেখে দেয়। ঠিক তখনই দেখা যায় রাতের বেলা রঘুপতির কিছু লোক সেই ব্যাগটা নেওয়ার জন্য আসে। তারা রামকৃষ্ণকে আহত করে সেই ব্যাগটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। রামকৃষ্ণও তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রামকৃষ্ণ ব্যর্থ হয়। সেই লোকগুলো রামকৃষ্ণকে আহত করে সেই ব্যাগটা সেখান থেকে নিয়ে চলে যায়। আর সেই লোকগুলোর হামলায় রামকৃষ্ণ অনেকটাই আহত হয়ে যায়। সে বেডে চলে যায়। অন্যদিকে সেই দিনই মহারাজাকে অন্য একটা কাজে অন্য গ্রামে চলে যেতে হয়, যার ফলে সেই কেল্লার ভেতরে রামকৃষ্ণ পুরোপুরিভাবে একাই ছিল। ঠিক তখনই সেই রাতেই রঘুপতির আরও কিছু লোক আবারও রামকৃষ্ণকে মারার জন্য আসে। কারণটা হচ্ছে, তারা যে ব্যাগটা নিয়ে গিয়েছিল সেটার ভেতরে আসল কাগজ ছিল না। রামকৃষ্ণ সেখানে কাগজগুলো পরিবর্তন করে রেখেছিল। তাই দ্বিতীয়বার সেই কাগজপত্রগুলো নেওয়ার জন্য রঘুপতির লোকেরা সেখানে চলে আসে। আর শকিংলি দেখা যায় সেখানে রঘুপতি নিজেও ছিল। রঘুপতি রামকৃষ্ণকে সেই ব্যাগ আর কাগজপত্র দিয়ে দিতে বলে, আর না হলে সে রামকৃষ্ণকে মেরে ফেলার হুমকি দেয়। ঠিক সেই সময়টাতে রামকৃষ্ণকে বাঁচানোর জন্য মহারাজা সেখানে চলে আসে আর রঘুপতির লোকদের উপরে গুলি চালায়। আর সেখানে তারা হাতে নাতে রঘুপতিকে ধরে ফেলে। আসলে মহারাজার অন্য গ্রামে যাওয়া আর রামকৃষ্ণের অনেক আহত হওয়া, এই পুরোটাই ছিল রামকৃষ্ণ এবং মহারাজের নাটক, যাতে তারা রঘুপতিকে হাতে নাতে ধরতে পারে আর তাদের প্ল্যান সফল হয়। মহারাজা রঘুপতিকে বলে, দেবাইয়ের কাছে আমি জানতে পেরেছি রামকৃষ্ণ আমার নাতি। আর তুমি সেই ব্যাগটা চুরি করতে কেন চাইছো, পুরো বিষয় আমাকে খুলে বলো। অবশেষে রঘুপতি বাধ্য হয়ে বলতে শুরু করে। মহাদেব যখন বিলেত থেকে ফেরত আসে, মহাদেব এরপরেই রঘুপতিকে নিয়ে হায়দ্রাবাদ চলে এসেছিল নবাব আজম খানের সাথে দেখা করতে। আর নবাব আজম খানকে মহাদেব বলে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের গ্রামের কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আমি বিলেতে যাওয়ার পরে এই বিষয় নিয়ে অনেক রিসার্চ করেছি, পড়াশোনা করেছি। অবশেষে কৃত্রিম বৃষ্টিপাত করার জন্য আমি একটা ফর্মুলা তৈরি করেছি। এখন আমার তৈরি সেই ফর্মুলা যদি আকাশে যেয়ে অর্থাৎ বিমানের সাহায্যে যাওয়ার পরে মেঘের মধ্যে দেওয়া হয়, সেই মেঘের সাথে এই কেমিক্যালগুলো একটা রিঅ্যাকশন করে বৃষ্টিপাত ঘটানো সম্ভব, অর্থাৎ কৃত্রিম বৃষ্টিপাত হওয়া। আর এই জন্য আমার আপনার চার্টার প্ল্যানটা দরকার। পরের দিনই দেখা যায় সেই আজম খান রঘুপতিকে ডাকে। আজম খান রঘুপতিকে বলে, কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটিয়ে কৃষকদের কাছে গড হতে পারবে, দেবতা হতে পারবে, কিন্তু এর বিনিময়ে তুমি কি পাবে? তার পরিবর্তে তুমি সেই ফর্মুলা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে মালামাল করে দেব। এছাড়া তুমি তো রাজনীতি করতে চাইছিলে, আমি তোমাকে রাজনীতিতে পদও এনে দেব। এইভাবে লোভ দেখিয়ে আজম খান রঘুপতিকে একজন জোসেফ নামের বিজ্ঞানীর কাছে নিয়ে আসে। আর দেখা যায় সেই জোসেফ আর কেউ নয়, সেই গ্রামের ভিরান্না। আজম খান রঘুপতিকে বলে, এই জোসেফকে যে করেই হোক মহাদেবের কাছের লোক বানিয়ে দাও, বাকিটা ও দেখে নেবে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। এদিকে গ্রামের একজন লোক মহারাজার কাছে আসে আর বলে, গ্রামের একটি বাড়িতে আগুন জ্বলছে। আর এটা শুনে রামকৃষ্ণ আর মহারাজা পাটেলা সহ সেই লোকটার সাথে গ্রামে যেতে থাকে। আর মহাদেবকে সে বাড়িতেই লাক্ষ্মীর সাথে রেখে যায়। ঠিক তখনই দেখা যায় বীরান্না সেখানে চলে আসে আর লাক্ষ্মীকে আহত করে রঘুপতিকে তার সাথে নিয়ে যায়।
তখনই দেখা যায় আরও একটা সত্যি, সেটা হচ্ছে সেই আজম খান বাইরের দেশের সাথে যোগাযোগ করতে থাকে আর বলে, আমাদের এক বিজ্ঞানী জোসেফ একটা ফর্মুলা আবিষ্কার করেছে। সেই ফর্মুলা যদি কোনো গাছের ভেতরে ইনজেক্ট করে দেওয়া হয়, তাহলে সেই গাছ থেকে এমন এক ধরনের স্মেল বের হবে, যে স্মেল ঘ্রাণ নিলে সবাই পাগল হয়ে যাবে সাথে সাথে। এটা আপনারা যে কোনো যুদ্ধের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া সেই কৃত্রিম বৃষ্টিপাতের কথাও বলে আজম খান সেই লোকটাকে, আর সে এইগুলো চড়া দামে বিক্রি করতে চায়। এদিকে রামাকৃষ্ণা তার স্যার বেণুগোপালকে খবর দিয়ে তার মাকে সেই গ্রামে নিয়ে আসে এবং গৌরীকে তার হাজব্যান্ড মহাদেবের কবর দেখায়। গৌরী যখন জানতে পারে যে তার হাজব্যান্ড আর এই দুনিয়াতে নেই, তখন সে অনেক কাঁদতে থাকে। এরপরে মহাদেবের সাথে কি হয়েছিল সেটা সে রামকৃষ্ণকে বলতে থাকে। রঘুপতি একদিন বীরান্না নামের একজন লোককে মহাদেবের কাছে নিয়ে আসে, আর মহাদেবের রিসার্চের জন্য সে তাকে হেল্প করে। তার প্রত্যেকটা এক্সপেরিমেন্টে মহাদেবের সাথে থাকত বীরান্না, কিন্তু মহাদেব কখনো সেই বীরান্নাকে বৃষ্টির সেই ফর্মুলাটা শেয়ার করেনি। অন্যদিকে মহাদেব অবশেষে তার এক্সপেরিমেন্ট পূর্ণ করে ফেলে, আর সেই দিন চলে আসে যেদিন আজম খানের প্লেন দিয়ে তারা আকাশে গিয়ে মেঘের মধ্যে তার সেই ফর্মুলাটা দিয়ে আসবে, যাতে রিয়াকশনে সেখানে বৃষ্টি হয়। বিমান চলে যায়, সেই বিমানটা মন্দিরের দিকে চলে যায়। অন্যদিকে মহাদেবকে রঘুপতি এবং সেই আজম খান বলতে থাকে, আমরা তোমার ফর্মুলা বদলে দিয়েছি। আজকে বৃষ্টি হবে না, অ্যাসিড বৃষ্টি হবে, যাতে পুরো গ্রামবাসী ধ্বংস হয়ে যাবে। তো তুমি যদি তাদের বাঁচাতে চাও, তাহলে তুমি তোমার সেই বৃষ্টির ফর্মুলাটা আমাদের দিয়ে দাও। কিন্তু মহাদেব বলে, না, আমি তোমাদের এটা দিতে পারবো না। তোমরা এটাকে অসৎভাবে কাজে লাগাবে, আমি সেটা হতে দেব না। আর এটা বলেই সে তাদের হাত থেকে বেঁচে সে মন্দিরের দিকে আসতে শুরু করে সেই লোকগুলোকে বাঁচানোর জন্য। কিন্তু দেখা যায় সে আসার আগেই সেই লোকগুলো অ্যাসিড বৃষ্টির কারণে সেখানে মারা গেছে। কিন্তু তার ছেলে এবং স্ত্রী বেঁচে গিয়েছিল সেই মন্দিরে থাকার কারণে। মহাদেব গৌরীকে বলে, তুমি আমাদের ছেলেকে নিয়ে হায়দ্রাবাদে চলে যাও, শহরে চলে যাও। এখানে সমস্যার সমাধান হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। আর এটা বলেই গৌরী আর রামাকৃষ্ণকে সে হায়দ্রাবাদে পাঠিয়ে দেয়। তখনই রঘুপতি সেখানে চলে আসে আর মহাদেবকে চাকু দিয়ে আঘাত করে। সেই রাস্তা দিয়েই মহারাজা যাচ্ছিল, যার ফলে রঘুপতি তাদের দেখে পালিয়ে যায়। আর মহাদেব রাজার কানে কানে কেল্লার পূর্ব পাশের দিকটার কথা বলে যায়। আসলে মহাদেব তখন মহারাজাকে এটাই বলতে চেয়েছিল যে কুয়ার ভেতরেই বৃষ্টির সেই ফর্মুলা, কিন্তু তার আগেই সে মারা যায়। এছাড়া রামকৃষ্ণ মহারাজাকে আরও একটা কথা বলে, সেই কামিনী এবং টিচার রত্নাম্মা, তারা দুইজন ভালোবেসেছিল। তারা যখন রাতের বেলা একসাথে নদীর পাড়ে সময় কাটাচ্ছিল, তখনই তারা দেখতে পায় একটা বোটে করে বীরান্না কেমিক্যাল নিয়ে আসছে। পরে যখন বীরান্না জেনে যায় যে কামিনী এবং রত্নাম্মা তার সত্যিটা জেনে গেছে, তাদের দুজনের মুখ বন্ধ করার জন্যই সেই দিন কামিনীর ঘরে আসে। কিন্তু কামিনী সবার কাছে সত্যটা বলার জন্য নিজের হাতে সেই নৌকার সিম্বলটা এঁকেছিল। অন্যদিকে সেই রত্নামও রামকৃষ্ণকে যখন সেই ঘটনা বলতে যাবে, তাকেও তার আগের দিন পাগল করে দেওয়া হয়। রামকৃষ্ণ বলে, আমি জানি বীরান্না সেই ফর্মুলাটা কোথায় রেখেছে। আপনি সেই মন্দিরে আবারও পুজো শুরু করে দিন। রাতের বেলায় দেখা যায় ২৫ বছর পরে সেই মন্দিরে আবারও পুজো শুরু হয়। তখনই আজম খান এবং তার লোকেরা চলে আসে আর রামকৃষ্ণকে থ্রেট দিতে থাকে আর বলে, তোমার বাবার সেই ফর্মুলাটা আমাদের দিয়ে দাও, নয়তোবা আমার লোকেরা তোমাদের গ্রামবাসীদের মেরে ফেলবে। রামকৃষ্ণ বলে, সেই ফর্মুলাটা দেবীর পায়ের নিচে রয়েছে। আজম খান তার লোকদের দিয়ে সেই দেবীর মূর্তিটা সেখানে ভেঙে ফেলে, কিন্তু দেখা যায় সেই মূর্তির নিচে সেই বৃষ্টির ফর্মুলাটার পরিবর্তে বীরান্নার সেই বিষাক্ত ফর্মুলাটা ছিল, যেটাতে মানুষকে পাগল করে দিত। আর এই সুযোগে রামকৃষ্ণ সেই ঘরের দরজাটা বন্ধ করে দেয়। যেহেতু তার ঘ্রাণশক্তি ছিল না, তাই রামকৃষ্ণের কিছুই হয় না, কিন্তু বাকি মানুষগুলো সেখানে পাগল হয়ে যায়, অর্থাৎ আজম খান এবং তার লোকেরা। এরপরে রামকৃষ্ণ বীরান্না সেই অ্যান্টিডোট পেয়ে যায়, আর অ্যান্টিডোট দিয়ে গ্রামের সব পাগল মানুষকে সে ভালো করে তোলে। এছাড়া শহরের পুলিশদের খবর দেওয়া হয়, তারা এসে আজম খান এবং রঘুপতিকে অ্যারেস্ট করে। আর এভাবেই রামকৃষ্ণ সেই গ্রামের সমস্যার সমাধান করেছিল। এরপরেই কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে রামকৃষ্ণ এখন একটি ডিটেকটিভ এজেন্সি খুলেছে, আর পাটেলা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। আসলে সে তার চাকরিটা ছেড়ে দিয়েছিল। তখনই তাকে গভর্নমেন্ট থেকে কল দেওয়া হয় এবং বলে,
দিল্লিতে একটা কেস ইনভেস্টিগেশন করার জন্য তাকে যেতে হবে। রামাকৃষ্ণা পাটেলকে নিয়ে সেখানেই যেতে থাকে। আর এখানেই এই ওয়েব সিরিজের ১ম সিজন শেষ হয়ে যায়। ২য় সিজনে হয়তো দেখানো হবে রামাকৃষ্ণা দিল্লিতে যেয়ে কোন কেস সলভ করেছিল। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।